না, আমাদের তো ওই নির্বাচন কমিশনে যেটা বলে এটা খুবই অ্যালার্মিং। প্রিজাইডিং অফিসারের ক্ষমতা আপনি নির্বাচন কমিশনে নিয়ে আসবেন, মানে আমরা আরো প্রিজাইডিং অফিসারকে আরো শক্তিশালী করতে Yes. চাই। এম্পাওয়ার্ড আমাদের দরকার প্রিজাইডিং অফিসারকে যে এম্পাওয়ারমেন্ট আছে জি, প্রয়োজন বোধে তাকে আরো এম্পাওয়ার করা এবং তাকে সুরক্ষা দেওয়া হোক। সেই জন্য এই সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারে। আপনি ইলেকশনের দিনে এই কেন্দ্রর যদি প্রিজাইডিং অফিসার তার এই ইলেকশন বন্ধ করার বা বুথের ভোট বন্ধ করার ক্ষমতা না থাকে বিশৃঙ্খলার কারণে, এটা তো একেবারে ম্যাসাকার হয়ে যাবে। এবং আপনি নির্বাচন কমিশনের অফিসে বসে আপনি এগুলো কিছুই করতে পারবেন না, সম্ভব না। কেন একবার একটা নির্বাচন কমিশন অফিসে হাবিবুল্লাহ সময় ট্রাই করা হয়েছিল, এই যে সিরাজগঞ্জে একটা নির্বাচন, হ্যাঁ, সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ছিল। ওনারা ওই সিসি ক্যামেরায় ধরেন 200-300 আসন এই কেন্দ্র থাকে একটা নির্বাচনী এলাকায়, সেটা দেখে দেখে ওনারা পরে বাধ্য হয়ে পুরো নির্বাচনটা বাতিল করে করে দিচ্ছেন। তাই না? তো এইটা তো মানে হিউম্যানলি এবং টেকনিক্যালি, হিউম্যানলি তো ইম্পসিবল, টেকনিক্যালি ইম্পসিবল। আপনি কত কেন্দ্র থাকবে? এক একটা আসনে যদি 300 অ্যাভারেজ ক্যান্ডিডেট কেন্দ্র থাকে তাহলে 9,000-এর বেশি কেন্দ্র, মানে 90,000-এর কাছাকাছি মনে হয় কেন্দ্র, তাই না? আরো বেশি 2 লক্ষ না। তো। কেন্দ্র হচ্ছে 45,000। 45,000। ওকে, তে আমি 300 ধরছি, ওটা হয়তো 200-তে নামতে হবে। তো 45,000, 46,000 কেন্দ্র আর 6টা 7টা 8টা বুথ হয় কোথাও কোথাও। তো এগুলোকে আপনি কিভাবে ঢাকা থেকে নিয়ন্ত্রণ করবেন? এটা তো হইতেই পারে না। এটা যারা চিন্তা করছেন আমি জানি না কেন চিন্তা করছেন। নির্বাচন কমিশন তো প্রিজাইডিং এর মতামত নিয়েই তো করবে, হ্যাঁ, নিজে তো আর না। করতে পারবে না। প্রিজাইডিং এর মতামত নিতে এই যে মঞ্জু ভাই, ওটা অন দ্য স্পট সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ। আপনি এখন ওই যে গাছ কাটার গল্প তো জানেন তো, যে একটা গাছ পড়ে গেছিল, ধরেন আমাদের দেশে যদি আমরা বলি বেলি রোডে রমনাতে একটা গাছ পড়ে গেল, তখন এই গাছ এখন গাছের নিচে একটা মানুষও পড়ে গেছে, এটা একটা গল্প আছে এবং এটা একটা সত্যি ঘটনা। তো মানুষ পড়ে গেছে, এখন গাছ তো কাটতে আমাদের হবে, স্কুল টিচার তো গাছ কাটতে হবে। এখন গাছটার মালিককে হ্যাঁ। আগে মালিক নির্ধারণ করো। মালিক তো হলো দেখা গেল পূর্ত মন্ত্রণালয়, তো গাছ পরিবেশ মন্ত্রণালয়ের আবার ইয়ে লাগবে, কারণ এই গাছ কাইটে সরাবে কিনা। তার মধ্যে কিন্তু ওই লোক কিন্তু মারা যাচ্ছে, ওই লোক দেখা যাচ্ছে যে রক্ত পড়ছে, তাও গাছ কাটার লোক পাওয়া যাচ্ছে না। তো এরকম হলো যে আপনি প্রিজাইডিং অফিসার আপনাকে জানাবে, আপনি তারপরে করবেন, এটা হবে না। প্রিজাইডিং অফিসার ভাই এই ক্ষমতা আছে। প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের যদি আমরা ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন কিছু হবে না। মূলত আমাদের ওদেরকেই ক্ষমতায়িত করতে হবে, যাতে ওদের উপরে রিটার্নিং অফিসারও কোনো মাতব্বরি করতে না পারে, তাই না? আমরা সেটা চাই। সুতরাং আমাদের সেকেন্ড মাতব্বর দরকার নেই, থার্ড মাতব্বর দরকার নেই। আমাদের দরকার তাকে শক্তিশালী করা, তাকে সুরক্ষিত করা, সে যেত তার সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে যাতে কেউ মব করতে না পারে, এটা আমাদের দরকার। শহীদ ভাই, আমার প্রশ্নটা ছিল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য বিএনপি বলছে যদি নির্বাচন না হয় সেই ক্ষেত্রে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কিভাবে? আর এনসিপি বলছে যে জুলাই অভ্যুত্থান কেবল ভোটের জন্য নয়। এনসিপি তো এখন নতুনভাবে এই কথাটা বলছে। যখন অভ্যুত্থানের সময়কালে আমরা সবাই উপস্থিত ছিলাম, মাঠেও ছিলেন আপনারা, তো তখন আপনি দেখছেন যে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি তো। সুতরাং জুলাই অভ্যুত্থানকারী যারা, শুধু এনসিপি না, শুধু ছাত্ররা না, আমাদের যত অভিভাবক, সাধারণ মানুষ, মুটে মজুর, হ্যাঁ, রিক্সাওয়ালা, আপনার দোকানদার, খুদে দোকানদার, তারা আপামর যেভাবে জনতা। নেমেছিল, এমনকি আমি তো দেখেছি আওয়ামী লীগ পরিবারের লোকজন নেমে গেছে, তাদের বাচ্চারা রাস্তায়, ও কি করবে অভিভাবক? আপনাকে আমি একদম একটা ঘটনা বলি, যেটা নিশ্চয়ই হয়েছে। গুলশানের ইয়া থেকে একটা মার্চ যাচ্ছিল, হঠাৎ করে ওই যে শাহাবুদ্দিন পার্ক আছে না, যাচ্ছে শাহাবুদ্দিনের, ওখান থেকে সব গার্জিয়ানরা মার্চ করে যাচ্ছে। তখন ওখানে দাঁড়িয়ে একজন লোক চলে আসছে যে কী ব্যাপার, হঠাৎ করে ওনারা কেন মিছিলে? তো ওনাদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা মিছিল করতেছেন কেন? কয় আমাদের বাচ্চারা তো 1 নম্বরে, ওই যে 1 আর 2 1 নম্বরে মিছিল ওখানে আছে, আমাদের বাচ্চাদের উপর গুলি করবে, এখন আমরা কি করব? সো আমরা বাড়ি থেকে বেরিয়ে আসছি। তো জুলাই অভ্যুত্থানটা কিন্তু এই পর্যায়ে চলে গেছিলো। সেখানে অনেক সকল দলের, সকল রাজনৈতিক দল, সকল পক্ষ, সকল গোষ্ঠী, যারা শুধু মানে আওয়ামী লীগ বাদে আর ফ্যাসিবাদী সহযোগী দল বাদে সবাই কিন্তু রাস্তায় ছিল। সুতরাং ওই যে রাস্তায় তারা গেছেন, ওটা তো দীর্ঘদিনের আন্দোলনটাই তো হচ্ছে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। এবং আপনি যখন বলেন যে মানুষের ভোটের অধিকার আমি ফিরিয়ে যে দেওয়া। আপনি যখন বলেন যে প্রধান লাইনটা কি, ফ্যাসিবাদের পতন চাই, এটা তো আপনার প্রধান লাইন। তাহলে ফ্যাসিবাদের পতন চাইলে আপনি করবেনটা কি? ফ্যাসিবাদের পতনের পরে হ্যাঁ, আপনি অন্তর্বর্তীকালীন সরকার করছেন, সেটা হতে পারে, একটা জাতীয় সরকার হতে পারতো। তারপরে আপনি যদি এটাকে বিপ্লব কেউ বলেন, তারা যদি বিপ্লবী সরকার করতে পারতেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার করছেন, সেটার প্রথম ইয়েই ছিল, যখন শাহাবুদ্দিন সাহেব বক্তব্যটা রাখেন, তখন বলেছেন কিন্তু একটা নির্বাচনের জন্য, ভালো নির্বাচন করার জন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। এটা হলো আগে,
ডক্টর ইউনূস আসার আগে ডক্টর ইউনূস সাহেব যখন আসলেন দেশে তখন উনি বললেন যে আমরা একটা ভালো নির্বাচন করার জন্য এই সরকার গঠন করছি, আরও অন্যান্য কাজ করবেন। কিন্তু আপনি যখন ফেসিবাদের এগেনস্টে, ফেসিবাদের পতনের পরে আপনাকে একটা ভালো নির্বাচনে যেতে হবে, নাহলে যে আপনি যে সেকেন্ড রিপাবলিক, ফার্স্ট রিপাবলিক, এই তো ইতিহাস ভালো মতো পড়তে হবে। রাইট। হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক এখন খুব প্রচলিত, ফার্স্ট রিপাবলিক নাইবা বললাম। ফার্স্ট রিপাবলিকের 10 বছর তো খালি কাটাকাটি চলছে, এবং যারা বিপ্লব করছিল তাদের একটাও বাঁচে নেই। গিলোটিন, মানে যেভাবে সম্রাটদের গিলোটিন হয়েছে সেভাবে বিপ্লবীদেরও গিলোটিন হয়েছে। সেকেন্ড রিপাবলিকে এসে দেখেন অল্প গিলোটিন হয়েছে, বাট যখন সেকেন্ড রিপাবলিক গঠন করা হয় তখন যে নির্বাচনটা হয় ওই নির্বাচনে কিন্তু বিপ্লবীদের কোনো প্রার্থী বা ওই যে গণতন্ত্রী লোকদের কোনো প্রার্থী ওরা ঠিকমতো দিতে পারেনি। ভিক্টর হুগো ছিল, কিন্তু যে প্রার্থী ছিল নেপোলিয়ন, লুই নেপোলিয়ন, মানে নেপোলিয়নের নাতি, সেই প্রেসিডেন্ট হলে 51 সালে সে ক্ষমতাই দখল করে ফেললো, 70 সাল পর্যন্ত সে চালালো। তো আমরা যখন ওগুলো বলি এবং আমরা যখন নানান কথাবার্তা বলি, তখন হতে পারে যে আমাদের মধ্যে যারা এই কথাগুলো বলছেন কিছু গুরু আছেন নিশ্চয়ই, আমাদের ছাত্রদেরও তো গুরু আছে, গুরুরা তাদেরকে যা যা বলতে বলছেন, যা যা শেখাচ্ছেন তারা সেভাবে বলছেন। বাট ওইটা কিন্তু আমাদের যে অনিবার্য একটা নির্বাচন, আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত যেতে হবে, উত্তরণে, হ্যাঁ, এবং এইটাই কিন্তু গণতন্ত্রে বিশ্বে এখন একমাত্র অল্টারনেটিভ। আপনি অন্য কোনো অল্টারনেটিভ নেই। এই অল্টারনেটিভ এটা নয় যে আপনি লিক ওয়ান হয়ে যাবেন, বা লিক ওয়ান হওয়ার জন্য তো আপনার প্রস্তুতি লাগবে। আপনি যদি মালয়েশিয়ার যে আমাদের এই যে এত বছর বয়সে উনি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, মাহাথির মোহাম্মদ, যদি আপনি মাহাথির মোহাম্মদের কথা চিন্তা করেন, ওইটা গড়ে ওঠার অনেক সময় লাগে। আপনি হঠাৎ করে কিন্তু বেনেভোলেন্ট ডিক্টেটরও হতে পারবেন না, ওটার জন্য অনেক দিন ধরে রাজনীতি করতে হয়। আমি একটা মানে মানুষকে ধরে আনবো যিনি এনজিও করছেন, বা যারা এনজিও করছেন তাদেরকে ধরে এনে একটা বানিয়ে দিব। এনজিও মানে কি? এনজিও ইজ এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ওটার নামটাই বলে দেয় যে ওটা গভর্নমেন্ট চালাতে পারবে না, গভর্নমেন্ট চালাতে পারে না বলে ওরা এনজিও, তাহলে তো ওটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হতো। তো এইসব জিনিস আমাদেরকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি এটা বুঝি তাহলে এই যে সংস্কার, যেটা উনি বলছেন যে সংস্কার তো আলাপ হচ্ছে, আপনার সংস্কারে একটা সনদ হবে, এখন সেই সনদের ঠিক করতে হচ্ছে যে এটা আইনগত ভিত্তি কিভাবে দেওয়া হবে। আপনি আলোচনা করেন, আমাদের ব্যারিস্টার জাজেসরা আছে তাদের সাথে আলোচনা করেন, বাট আমি সাধারণ মানুষ হিসেবে যেটা মনে করি এর ভিত্তি হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন, এবং সেই পার্লামেন্টে এগুলো রেটিফাই হতে হবে। একটা জিনিস বলতে পারে বড় দল বা মঞ্জু সাহেবরা যারা সংস্কারে আছেন, মিলন সাহেব যেহেতু নাই ওখানে, তো ওরা বলতে পারে যে আমরা এই সংস্কারগুলো 2 বছরের মধ্যে করবো, এটা একটা কমিটমেন্ট হতে পারে। বাট সেই কমিটমেন্টও কিন্তু একটা নির্বাচিত পার্লামেন্ট হওয়ার পরে 70 অনুচ্ছেদ যখন আপনি তুলে দেবেন, মানে 70 অনুচ্ছেদের 2টা বাদ দিয়ে, তো যে খালি যে মানে সরকার পতন আর হলো বাজেট, হ্যাঁ, এই 2 ইস্যু বাদ দিয়ে যখন 70 অনুচ্ছেদ তুলে দেবেন, তখন বিএনপি নির্বাচিত, মানে যদি আমরা ধরে নিই যে বিএনপি বেশি সংখ্যক আসনে জিতছে বা মঞ্জু ভাইয়ের পার্টি বেশি আসনে জিতছে, 70 অনুচ্ছেদ নাই, তখন আপনার এই যে সনদ, এই সনদ নিয়ে পার্লামেন্টের এমপিরা যদি বলে না এটা ঠিক হলো না, এটা করা যাবে না, তখন কি কথাটাই হবে? তো আসছে, হ্যাঁ, সেই কথাটাই তো তো আসছে। আপনি 70 অনুচ্ছেদ তুলবেন, এটা তো ভালো, আপনি 70 অনুচ্ছেদ প্রথমে তুলবেন, তারপর তো ওরা স্বাধীন, তারপর স্বাধীনভাবে পার্লামেন্টকে ডিসাইড করতে হবে যে তারা কি কি বাস্তবায়ন করবে, Right. সেটাই হলো একমাত্র সুতরাং আইনগত ভিত্তি। এটার মানে- মধ্যে আপনি শর্টকাট করতে পারবেন না, কিন্তু আপনি হঠাৎ করে অর্ডিন্যান্স দিয়ে তো ভাই সংবিধান পরিবর্তন করা যায় না, এবং এই সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নাই এখন পর্যন্ত। না, 111-এর পদধ্বনি যারা শুনছেন তারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। বাট আমরা যদি ওই যে একটা অনিবার্য নির্বাচন, যেটা বারবার বলছি যে আমাদের এখন যে অবস্থা, দেশের অর্থনৈতিক গণতন্ত্রের অবস্থা, উত্তরণের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের যে কর্মসংস্থানের অবস্থা, দেশে ইনভেস্টমেন্টের যে অবস্থা, এবং আমাদের বিদেশের সাথে যে সম্পর্ক, এবং আমাদের যে দেশগুলো আছে যারা আমাদের উন্নয়ন সহযোগী, বা যে সংস্থাগুলো আছে উন্নয়ন সহযোগী, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা স্থবির অবস্থার মধ্যে আছি। আমাদের অর্থনীতি কিন্তু খুবই নাজুক অবস্থা আছে। এটা উপদেষ্টা পরিষদ স্বীকার করেন বা না করেন, আমার মনে হয় যে এখানে যারা আছেন তারা জনগণের সাথে চলাফেরা করেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন খুবই নাজুক অবস্থায় আমরা আছি। তো এই অবস্থায় যদি একটা নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা সরকার আমরা গঠন করতে না পারি অতি দ্রুত, এবং যেটা ফেব্রুয়ারিতে যে টাইম লাইন দেওয়া হয়েছে সেই টাইম লাইনের মধ্যে, তাহলে কিন্তু আমরা একটা চরম সংকটে নিপতিত হব। এবং সেই নির্বাচনটাকে ভণ্ডুল করার বা ডিলে করার, বা সেই নির্বাচনটাকে করব না, হতে দিব না, এরকম কথাবার্তা যদি বলে যারা নিয়োগকর্তা, তখন কিন্তু একটা সন্দেহ অবিশ্বাসের সৃষ্টি হয়। এবং দেশের যে জনগণ, তো এই যে গত অভ্যুত্থানে, 24-এর অভ্যুত্থানে যে জনগণ অংশগ্রহণ করেছে, সেটা শুধু রাজনৈতিক কারণে নয়, তারা শুধু এটা চায়নি যে একটা দল পরিবর্তে আরেকটা দল, এটা ট্রো, তাদের কিন্তু পেটে ব্যথা ছিল, তারা খেতে পারতো না, 2 বেলা খাবার 3 বেলা খাবার জোগাড় করা কঠিন। যখন এক হালি ডিম কিনতে পারে না,
ইলিশ মাছ কেনা তো দূরের কথা, উচ্চ মধ্যবিত্ত এখন কিনতে পারে না, তখনও কিনতে পারতো না। তখন আপনার পিয়ন যদি 400 কোটি টাকা নিয়ে চলে যায় এবং হাসতে হাসতে আপনি যখন বলেন, তখন ওই লোকটা কিন্তু বিক্ষুব্ধ হয়, সে ওই দল করলেও বিক্ষুব্ধ হয়। যখন ওই দলের একটা লোক, যখন যেটা নির্বাচনে আপনার দলের লোক যদি আপনাকে ভোট দিতে না পারে, আপনি যদি সব ভোট কেটে বাক্সবন্দি করে ফেলেন, আপনার দলের লোকেরাই বিক্ষুব্ধ হবে, ভাই আমি তো আপনাকেই ভোট দিতাম, আমার ভোটের অধিকারটা তো আপনি কেড়ে নেওয়ার কথা না। এই সব মিলিয়ে কিন্তু এই অভ্যুত্থানটা শক্তি পেয়েছিল এবং এই একটা অভ্যুত্থান হয়েছে। তো সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অনেক কাজ ছিল। এখন সব কাজ তো তারা করতে পারবে না, এবং এই যে শিক্ষা টিক্ষায় এত পরিবর্তন করতে পারে না, বাট একটা কমিশন করতে পারতো। স্বাস্থ্য নিয়ে একটা ভালো কমিশন করা হয়েছে এবং তার রিপোর্টটা আমরা জানি না তাই কতটুকু কার্যকর করবে। কিন্তু সরকারের যে নর্মাল বিজনেস, ইলেকশন, সংস্কার, বিচার, এটা তো একটা আলাদা স্পেশাল ট্রিটমেন্ট দেন। আর নর্মাল বিজনেসে কিন্তু সরকারের খুব একটা সাকসেসফুল না। নর্মাল আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, শিক্ষা যে উন্নতি, এটা নাই। এবং মিলন সাহেব যেটা বলছেন যে আমাদের দেশে গত 54 বছরে আমরা তো ভাই আপনাদের রাজনীতিবিদদের, আর এখনও যারা আছেন, যারা আরও ক্ষমতায় ছিলেন, এরশাদ সাহেবের সময় বেটার ছিল প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশের অবস্থা, ইন্টারভেনশন ছিল অনেক কম। এটা স্বীকার করতে পারেন, নাও করতে পারেন, বাট আমি এরকম একটা সাক্ষী, আমি তখন চাকরি করেছি। তো আপনারা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট ব্যুরোক্রেসি গড়ে তোলার তো চেষ্টাই করেন নাই। আপনারা খালি গণতন্ত্র চান, এবং গণতন্ত্র চাওয়ার পরে, গণতন্ত্র হওয়ার পরে আপনি যখন সরকার গঠন করবেন, তখন সবাইকে আপনারা চাকর বাকর মনে করেন। তাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেবেন না, আইন অনুযায়ী কাজ করতে দেওয়া, এটা কিন্তু সংস্কারের একটা বড় জিনিস হচ্ছে। এটা নিয়ে কোনো আলোচনা নেই জি। কিভাবে আপনি এদেরকে ইন্ডিপেন্ডেন্সটা দিবেন, সংস্কার। তাই না? প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারি যে কিভাবে দিবেন। কিন্তু আলোচনা হয় কি, আলোচনা দেখলাম মাথার মধ্যে যে আলোচনা করে, মানে আমাদের পায়ে যে মাটি সরে যাচ্ছে ওইখানে আলোচনা নাই। মাথাটা কি, ওই সাংবিধানিক পরিষদ কেমনে আপনার করবো, কিভাবে নিয়োগ হবে, সেখানে বিরোধী দল এর অবস্থান থাকবে, অমুকের অবস্থান থাকবে, তমুকের অবস্থান। কিন্তু আপনি যদি বেজ, যেটা বলি, বেজ ঠিক না করতে পারেন, আপনি যদি ওর মাথার মধ্যে পতিত না করে দেন যে বাবা তুমি আইনভাবে চলবা, সংবিধান মেনে চলবা, তুমি জনগণের পয়সায়, তোমার ট্যাক্সের পয়সায় তোমার চলে। এবং আমাদের জনগণের ট্যাক্সের পয়সা যখন বলি, তখন কিন্তু এই শুধু গুলশান বনানীর মানুষ ট্যাক্স দেয়, এনাদের একটা গর্ব আছে, ওনারা হাজার হাজার কোটি টাকা নাকি ট্যাক্স দেয়। আপনি প্রত্যেকটা মানুষ, এই যে রেলওয়েতে আপনি যখন ভ্রমণ করবেন, তখন আপনার টিকিটের উপর ভ্যাট আছে না? যে কোনো মানুষ ভ্রমণ করলে আপনি লবণ কিনেন, ভ্যাট আছে না? আপনি যে কোনো মশলা কিনেন, ভ্যাট আছে না? আমাদের দেশের 18 কোটি মানুষ, তার মধ্যে কর্মক্ষম মানুষ যদি 12 কোটি তো আছেই, 12 থেকে 14 কোটি, এই 14 কোটি মানুষ কিন্তু ভ্যাট দিচ্ছে, এবং 14 কোটি মানুষের পয়সায় দেশটা চলে। এইটা তো আমরা উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি যখন আসবে, আর একটা লাস্ট কথা বলে শেষ করি, মঞ্জু ভাই এটা তুলছিলেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং তারা যে ঠিকমতো কাজ করেনি, এই জন্য আজকের পরিস্থিতি উদ্ভব হয়েছে। 1/11 এই জন্য হয়েছিল, মনে করেন এরশাদ সাহেব টেক ওভার করছিল, ওইটার কারণ, এই কারণ ছিল। আপনি এই কারণগুলো বলতে পারেন, কিন্তু তার মানে এইখানে আমরা যেতে পারবো না যে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে বিরাজনীতিকরণ করে দেশটা চালাতে হবে। রাজনীতিবিদরা ছাড়া দেশ চালাতে হবে না। আমি পছন্দ করি বা না করি, রাজনীতিবিদ, আমলা, পুলিশ পৃথিবীর কেউ পছন্দ করে না, পৃথিবীর কোনো দেশে। আপনি মিলন সাহেব তো অনেকদিন বিদেশে ছিলেন, আপনিও যান, পৃথিবীর কোনো দেশে একটা লোকের জিজ্ঞেস করেন ভাই পুলিশ কেমন, ও পুলিশ খুব খারাপ। কিন্তু ওই পুলিশ কিন্তু কাজ করে। পুলিশ যখন একটা অন্যায় কাজ করে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে যায়, প্রতিবাদ করে। ওই যে আমাদের হলো না আমেরিকা, তো কয়েকবার এরকম প্রতিবাদ আমরা দেখেছি। তো পছন্দ করি না, বাট তাদেরকে প্রয়োজন আছে। সুতরাং এই পছন্দ না করার যেসব কারণ আছে, তাদেরকে এইসব কারণ বোঝানো এবং তারা সেই সব কারণ দূর করবেন, এটা আমরা প্রত্যাশা করি। না, আপনি যখন একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তখন তো আর আপনি বলতে পারবেন না যে আমরা এটা করতে পারছি না, মানে বলার সুযোগ নেই। সুতরাং আপনাকে আপনার দায়িত্বটা পালন করতে হবে। আর একটা জিনিস এই যে লক্ষ্য করা যায়, যেটা আলোচনা হচ্ছিল, যে এই যে ফেসবুক দিয়ে দেশ পরিচালনা করা, ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেওয়া, এবং আমি লক্ষ্য করছি, সবাই লক্ষ্য করছি, আমরা সব স্ট্যাটাস দেখি রাত্রে, মধ্যরাতের পর, এমনকি দেশে 3:30টার সময় মধ্যরাতে আপনার কালকে পরীক্ষা হবে না এটার ঘোষণা হয়, তাও ফেসবুকে স্ট্যাটাসে। এইভাবে তো হয় না। এই যে আমরা যে ভদ্রলোকের কথা আলোচনা করছি, যে উপদেষ্টার, তার একটা স্ট্যাটাস নিয়ে এবং নানান কথাবার্তা আসছে, এটা তো তদন্ত হওয়া উচিত এবং এটা স্বচ্ছতা নিশ্চয়ই প্রমাণ হবে। তো এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে যেটা বললেন যে আমার অনেক রাত হয়ে যায়, তারপর আমি নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই, ওখানে হাঁসের মাংস না পেলে তখন আমি ওয়েস্টার্নে চলে যাই। তো এই যে এই স্ট্যাটাস, এগুলো দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। মানে প্রয়োজন ছিল না এই অর্থে যে আপনি যদি এটা করেও থাকেন, এটা প্রতিদিন তো আপনার করার কথা না। কেন দেশ পরিচালনা করেন যারা, এই দিন রাতটা কেন হয়েছে,
রাতে কিছু চলে না এরকম না, রাত হলে ইমার্জেন্সি, রাতেও চলে, এয়ারপোর্ট চলবে, পুলিশ জেগে থাকবে, ইমার্জেন্সি হাসপাতাল খোলা থাকবে। কিন্তু সরকারের যারা থাকেন, সরকারের উপদেষ্টারা বা সরকারের মন্ত্রীরা আপনি সব কাজ ওই রাতের বেলা করে, এরকমটা তো কখনোই দেখিনি। এটা খুবই নতুন, মানে এটা নতুন বাংলাদেশের অংশ কিনা আমি জানি না, বা এইভাবে মিলন সাহেবরা এগুলো অনুসরণ করবেন কিনা। যেটা বললেন যে ওই যে লটারি করে এসপি ওসি নিয়োগ করা হবে, মানে হোয়াট এ ফান, মানে উনি ফান করছেন কিনা আমি জানি না, বাট এটা আমার কাছে খুবই মজার লাগছে যে উনি এই কথাটা বলছেন। তো উনি তো আপনার ওই এর আগেও আমরা দু চারটা ফান পুলিশ, শুনেছি। পুলিশ লাইনে যে উনি তরকারি পরীক্ষা করেন, ভাত পরীক্ষা করেন, উনি জিজ্ঞাসা করেন তোমার ছুটি কবে, অমুক তমুক, অনেক খবরটা বলেন ভালো। কিন্তু যে এই পুলিশ বাহিনীকে যেভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল কিনা এটা নিয়ে বিতর্ক হতে পারে। বাট যেহেতু মেটিকুলাস ডিজাইনের কথা মিলন সাহেব বললেন, তাহলে আপনার যদি ডিজাইন থাকে তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনি সারা বাংলাদেশের সমস্ত পুলিশ স্টেশনে আক্রমণ করা, পুলিশ হত্যা করা, পুলিশের অস্ত্র লুট করা, ডকুমেন্ট নষ্ট করে দেওয়া, এই করে একটা পুরা বাহিনীকে আপনি পঙ্গু করছেন কিসের জন্য, কেন করবেন? আপনি যদি আন্দোলন করছেন, আন্দোলনকারী শক্তিকে সেটা রাখতে হবে। আপনি 71-এ 1.5 লক্ষ সশস্ত্র মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন এই যে জেড ফোর্সে ছিল, এস ফোর্সে ছিল, সেক্টর কমান্ডারদের অধীনে যে ফোর্সগুলো ছিল, তারপরে বিএলএফ, তারা ঢুকছে না। আপনি কয়টা পুলিশ স্টেশন এরকম লুটপাট হয়েছে, কয়টা পুলিশ স্টেশনে আগুন লাগানো হয়েছে? নো পুলিশ স্টেশন, একটা উদাহরণ নাই। তো আপনি এটা করলেন, করার পরে এখন আপনি সেনাবাহিনীকে যখন সাহায্যের জন্য ডাকলেন, তাহলে সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা। পারলে কি জানি কদিন আগে একটা দেখলাম যে সেনা গোয়েন্দা সংস্থার দপ্তর নাকি একদম উঠায় দেবে, নানান কথাবার্তা। সেনাবাহিনীকে কাজ করতে যাওয়ার আগে তাদেরকে বিতর্কিত করার প্রচেষ্টা, এইসব করে তো আপনি দেশটাকে এক জায়গায় নিতে পারবেন না। যেটা নিতে হবে যে আপনি এখন নেতৃত্ব দেন, সবল নেতৃত্ব, এবং ডক্টর ইউনূস একজন নোবেল লরেট, তাকে আমরা অনেক প্রার্থনা করে বা তাকে অনুরোধ করে আমরা এখানে নিয়ে আসছি। এখন তার দু একটা কথাতে হয়তো আমরা সমালোচনা করি, যেমন নিয়োগকর্তা বলে ফেলেছেন, মেডিকুলার ডিজাইন, মাস্টার মাইন্ড, এই সমস্ত জিনিস হয়তো উনি নাও বলতে পারতেন, না বললে ভালো হতো, তাহলে হয়তো এটা উনি আলোচনা হতো না। বাট হি ক্যান লিড দিস কান্ট্রি, এবং উনি নেলসন ম্যান্ডেলা যে রোলটা নিয়েছিলেন সেই রোলটা নিতে পারেন একটা রিকনসিলিয়েশনে যাওয়ার জন্য। তিনি বলেছেন আমরা একই পরিবার হয়ে সামনের দিকে এগোতে চাই, সেই জায়গায় কাজ করার দরকার। আমাদের দেশে যদি আমরা রিকনসাইল না করতে পারি, আমরা 54 বছরে করতে পারি না, কিন্তু আমরা শুধু বিভাজনের রাজনীতি করছি, আমরা নির্মূলের রাজনীতি করছি, আমরা ডিলিট করে দেওয়ার রাজনীতি করছি, এবং আমরা এই কারণে আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের বিচার বিভাগকে ব্যবহার করছে, মানে অপব্যবহার করছে। ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।